অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো যে প্যাটার্ন কি। তো প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। ওকে, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে কোনো কিছু সাজানো থাকবে। যেমন আমরা দেখো এখানে একটা প্যাটার্ন নিয়েছি, যেই প্যাটার্নে প্রথমে একটা বর্গ আছে, তারপর আবার একটা ত্রিভুজ, দেখো আবার একটা বর্গ, আবার একটা ত্রিভুজ। তার মানে এখানে দেখো নিয়ম মেনে চলেছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট নিয়ম মেনেছে, অর্থাৎ একটা বর্গ এবং একটা ত্রিভুজ, একটা বর্গ এবং একটা ত্রিভুজ, একটা বর্গ, এরপরে আরেকটা ত্রিভুজ, মানে যদিও এখানে বাকিগুলো দেয়নি, এভাবে এটা চলতেই থাকবে। তার মানে এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। তারপর দেখো তোমার বাসায় যে ফ্লোরে যে টাইলস থাকে, দেখবে টাইলসেরও একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো আমাদের বাস্তব জীবনে এরকম অনেক প্যাটার্ন আছে। তো এরপর আমরা একটা সংখ্যার প্যাটার্ন দেখি। যেমন আমরা এখানে যে প্যাটার্নটা নিয়েছি, এই যে এখানে প্যাটার্নটা দেখো। সো এটা কীভাবে বুঝবো এটা এটা একটা প্যাটার্ন? দেখো এখানে একটা মিল আছে, মানে একটা নিয়ম আছে। কি নিয়ম? এই যে এই পদ এবং এই পদের পার্থক্য কত বলো তো? প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে 3। এবার দেখো তৃতীয় এবং দ্বিতীয় পদের পার্থক্য কত? দেখো আবার 3। এবার দেখো চতুর্থ এবং তৃতীয় পদের পার্থক্য কত? 3। এরপর দেখো এই চতুর্থ এবং পঞ্চম পদের পার্থক্য কত? 3। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য 3 করে বাড়ছে। তার মানে নিশ্চয়ই এটাও একটা প্যাটার্ন, তাই না? সো আমাকে যদি বলে যে এর পরের পদটা কত হবে, তাহলে উত্তর হবে এ দেখো পার্থক্য 3 করে আমরা বাড়িয়ে দিব, দিয়ে পরের সংখ্যাটা হবে 16। তার মানে এটাও একটা স্পেশাল টাইপ অফ প্যাটার্ন, ঠিক আছে। সো আসলে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। তো আমরা চলো এখন কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমেই যে প্যাটার্নটা আছে, একটা স্পেশাল প্যাটার্ন, সেটার নাম হচ্ছে প্যাসকেলের ট্রায়াঙ্গেল বা প্যাসকেলের ত্রিভুজ। সো এইখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? দেখো এই প্যাটার্নে অর্থাৎ এটা আমার প্রথম সারি, ঠিক আছে, এটা আমার দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, এটা পঞ্চম সারি। ওকে, এবং প্রত্যেক সারির কর্নারে দেখো অন আছে, অন। কর্নারে কত অন আছে? এই দেখো কর্নারগুলোতে অন আছে। তো এটা কি প্যাটার্ন না? দেখো কর্নারগুলোতে কত? কর্নারগুলোতে অন আছে, এই যে অন। এখন মাঝের সংখ্যাগুলো কোথা থেকে আসলো? এই মাঝের সংখ্যাগুলো যেমন এখানে 2, 3 এগুলো কই থেকে আসলো? চলো এখন এটা একটু দেখি। সো এখানে মাঝের সংখ্যাগুলো আসবে, যেমন এই যে এখানে একটা মাঝের সংখ্যা আছে, মাঝের সংখ্যা আসবে পূর্বের সারির পাশাপাশি দুটা পদের যোগফল। যেমন এখানে 2, এটা এসেছে মেনলি এই উপরের সারির অন এবং এই অনের যোগফল থেকে। বুঝেছ? এই 2 কোথা থেকে আসছে? এই অন এবং এই অনের যোগফল হচ্ছে 2। এবার দেখো আমরা এই যে চতুর্থ সারিতে দেখো মাঝে দুইটা পদ আছে, একটা হচ্ছে 3। তাহলে এই 3 এসেছে কোথা থেকে? এই 3 এসেছে উপরের পদের পাশাপাশি দুটো পদের যোগফল। উপরের সারির পাশাপাশি দুটি পদের যোগফল কত সেটা? এই দেখো 2 আর 1 যোগ করে 3। বুঝেছো? তারপর দেখো এই 3 কোথা থেকে আসলো? এটা হচ্ছে ওই যে উপরের সারির পাশাপাশি দুটো পদের যোগফল, 2 আর 1 যোগ করে 3। বুঝেছো? আচ্ছা, এবার দেখো নিচে যদি আমরা এই সারির কথা বলি, তাহলে এখানে 4 কোথা থেকে আসলো? 4 আসলো উপরের 1 আর এই পাশে 3, পাশাপাশি দুটো পদের যোগফল হচ্ছে 4। বুঝেছো? এবার দেখো এই 6 কীভাবে আসলো? 6 হচ্ছে পাশাপাশি দুটো পদ 3 এবং 3-এর যোগফল হচ্ছে 6। আর এই 4 কীভাবে আসলো? এই 4 আসলো এই 3 এবং 1, এইটার যোগফল হচ্ছে 4। তাহলে প্যাসকেলের ত্রিভুজে কর্নারে অলওয়েজ কত থাকবে? অলওয়েজ অন থাকবে। আর মাঝের পদগুলো হবে আগের সারির বা পূর্বের সারির পাশাপাশি দুটো পদের যোগফল। তাহলে এটাও একটা স্পেশাল প্যাটার্ন। ওকে, সো আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝেছো। এরপরে আমরা দেখব মৌলিক সংখ্যা সম্পর্কে। আমাদের মৌলিক সংখ্যার কনসেপ্টটা লাগবে। দেখো কি বলছে? বলছে যেসব স্বাভাবিক সংখ্যা, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, একের চেয়ে বড়। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা হওয়ার জন্য কি হতে হবে? অবশ্যই একের চেয়ে বড় হতে হবে। কি বলছে? যেসব স্বাভাবিক সংখ্যা একের চেয়ে বড় এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। এখন আমি তোমাকে একটু এটা ক্লিয়ার করি। অনেকেই জাস্ট সিম্পলি বলে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আসলে এই ডেফিনেশনটা একটু ফল্টি। হ্যাঁ, একটু এটাতে প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো ধরো আমি বললাম যে, তুমি যেটা বললা যে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেমন 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5। দেখো 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 5কে ভাগ করা যাচ্ছে না। তার মানে 5 একটা মৌলিক, আমি এটা বুঝতে পারলাম। কিন্তু আমি যদি তোমাকে বলি
যে -5 কি মৌলিক? তো তুমি যেটা ডেফিনেশন বললে যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাহলে দেখো 5কে কিন্তু এক দ্বারা ভাগ করা, -5কে কিন্তু এক দ্বারা ভাগ করা যায়, এবং -5কে কিন্তু -5 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে তো -5 একটা কী হওয়া উচিত? একটা মৌলিক সংখ্যা হওয়া উচিত। কিন্তু এটা হতে পারবে না। কেন পারবে না? কারণ কারণ মৌলিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং একের চেয়ে বড়, অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যা কখনোই মৌলিক হতে পারবে না। ঠিক আছে? মৌলিক সংখ্যা হওয়ার জন্য স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং অবশ্যই একের চেয়ে বড় হতে হবে। তার মানে এক কিন্তু মৌলিক না। এক কিন্তু কি না? এক কিন্তু মৌলিক নয়, ইভেন যৌগিকও নয়। বুঝতে পেরেছ? যৌগিকও নয়, এটা একটু মনে রাখবে। এক মৌলিক যৌগিক কোনোটাই নয়। আচ্ছা, তাহলে আমরা কি যৌগিক যৌগিক যে লিখলাম, যৌগিক জিনিসটা কি? এটা তো তোমরা 7-এ পড়েছো। যৌগিক মানে হচ্ছে যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন ধরো আমি বললাম যে ধরো 12, খেয়াল করো 12 একটা সংখ্যা, একে কী কী দ্বারা ভাগ করা যায়? প্রথমত 1 দ্বারা যায়, দ্বিতীয়ত 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, তারপর দেখো 4 দ্বারা যায়, তারপর 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়। মানে এখানে আমাদের এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই যে অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 12 একটা কী সংখ্যা? 12 একটা যৌগিক সংখ্যা। সো আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝেছো। ওকে, সো এখন এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন শিখব একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে। এটাকে বলা হয় এরাটোস্থিনিসের ছাঁকনি পদ্ধতি। কি বলা হয়? এরাটোস্থিনিসের ছাঁকনি পদ্ধতি। এরাটোস্থিনিস একজন গণিতবিদ ছিলেন, তো ওনার এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে এরাটোস্থিনিসের ছাঁকনি পদ্ধতি। তো এই ছাঁকনি পদ্ধতিতে উনি কি বললেন, চলো একটু এটা আমরা বোঝার চেষ্টা করি। উনি বললেন যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখব। তো প্রথমত 1 আমরা এখানে লিখি নাই। ঠিক আছে, বলো তো 1 কেন বাদ দিয়েছি? 1 বাদ দিয়েছি কারণ মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে, দ্যাটস ওয়াই আমরা এখানে 1 বাদ দিয়েছি। ওকে, তো উনি বলতেছে এইভাবে আমরা সিরিয়ালি সংখ্যাগুলো লিখবো। হ্যাঁ, লেখার পর মানে কিছু স্পেশাল সংখ্যা আগে লিখি, 2, 3, 5, 7। এই সংখ্যাগুলোর যত গুণিতক আছে সেই গুণিতকগুলোকে আমরা কেটে দিব। বুঝতে পেরেছ? এই সংখ্যাগুলোকে কেটে দিব না, কিন্তু এই সংখ্যাগুলো না, এদের গুণিতক, এদের গুণিতক, এদের গুণিতক কী করব? এদের গুণিতক কেটে দিব, এদের গুণিতক বাদ দিব। তাহলে দেখো তো, যদি এদের গুণিতক আমরা বাদ দেই তাহলে কি আসে? প্রথমত 2-এর যত গুণিতক আছে, এই যে অনেকে যে ভুলটা করবে 2কে কেটে দেবে, 2 কাটবো না, বরং 2-এর গুণিতককে কাটবো। 2-এর গুণিতক কী কী আছে বলো? সকল জোড় সংখ্যা, তাই না? তাহলে যত জোড় সংখ্যা আছে প্রত্যেকটা জোড় সংখ্যায় কিন্তু বাদ যাবে। যতগুলো জোড় সংখ্যা আছে প্রত্যেকটা বাদ যাবে। যেমন আমি যদি বলি এখান থেকে দেখো, এই যে 4, 12, 24, 34, 54, 64, 82, 94, এগুলো সবই বাদ যাবে। তারপর এখানে দেখো 2 বাদে যে এই ঘরটা পুরোটা বাদ যাবে। তারপরে দেখো এই ঘরটা পুরোটা বাদ যাবে। তারপর দেখো তোমার এই ঘরটা পুরোটা বাদ যাবে। তারপর দেখো এই ঘরটা পুরোটা বাদ যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা 3-এর গুণিতকগুলোকে বাদ দিব। 3-এর গুণিতক কি কি আছে? যেমন অলরেডি 6 আমার বাদ হয়ে গেছে, দেখো এই যে 6 এটা বাদ। এবার আসো 9, এই যে 9 বাদ। ওকে, তারপরে দেখো এই যে 12 বাদ, 12 অলরেডি গেছে। এবার দেখো 15 বাদ যাবে, 18 বাদ যাবে, 21 বাদ যাবে, তারপর হচ্ছে তোমার 24 বাদ যাবে, 27 বাদ যাবে, 30 বাদ যাবে, তারপর দেখো 33 বাদ যাবে, 36 বাদ যাবে, 39 বাদ যাবে, 42 বাদ যাবে, 45 বাদ যাবে। এভাবে আমরা বাদ দিতে থাকবো। তো যদি আমরা বাদ দিই, দেখো কী কী বাদ যায়। আচ্ছা, আমরা 3-এর সকল গুণিতককে কি করলাম? বাদ দিলাম। হ্যাঁ, 3-এর সকল গুণিতককে বাদ দেওয়ার পর দেখো তো এবার কি আছে? এবার আমরা 5-এর সকল গুণিতককে বাদ দিব। কারণ 5-এর সকল গুণিতক কী কী আছে? 5-এর সকল গুণিতক হচ্ছে যে যাদের শেষে 5 থাকে এবং 0 থাকে। তাহলে যে 15 বাদ, ওটা অলরেডি গিয়েছে, তাহলে 25 বাদ যাবে, 35 বাদ যাবে, দেখো 45 অলরেডি বাদ গেছে, 55 বাদ গেছে, 65 বাদ গেছে, 85 বাদ গেছে, 95 বাদ গেছে।
এরপর হচ্ছে শূন্য আছে শেষে, এরকম সংখ্যাগুলো সবগুলোই বাদ যাবে, কারণ এরা তো অলরেডি জোড় সংখ্যা, তাই না? এরা যেহেতু অলরেডি জোড়, এই জন্য সবগুলো বাদ গেছে। এবার আসলে আমরা সাতের গুণিতকগুলোকে বাদ দিব। সাতের গুণিতক, সাতের গুণিতকগুলোকে বাদ দিলে দেখো, প্রথমে আমার 7 বাদ যাবে, সরি 7 বাদ দিব না, আমি একটু ভুল করলাম, 7 বাদে সাতের সকল গুণিতক, যেমন 14 বাদ, ওকে। তারপর দেখো 21 অলরেডি বাদ গেছে। তো এইভাবে আমরা যদি সবগুলো বাদ দিতে থাকি, বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই আসলে মৌলিক সংখ্যা। তাহলে বাকি কি কি থাকে, এই যে আমি এখানে দিয়েছি, দেখো যেগুলো হলুদ কালার মার্ক করা আছে এগুলোই আসলে মৌলিক সংখ্যা। তো এইটাকে আমরা ওই যে ছাঁকনি পদ্ধতি কেন বলছি, কারণ ওই যে তোমরা কি চা বানানো দেখেছো, কিভাবে চা বানায়? চা বানানোর ক্ষেত্রে এরকম একটা ছাঁকনি থাকে, রাইট? ওই ছাঁকনির মধ্যে আমরা কি করি, ছাঁকনির মধ্যে আমরা চা ঢেলে দিই, ঢেলে দেওয়ার পর দেখা যায় কি, আমার ছাঁকনিগুলো এখানে, ওই সরি চা পাতাগুলো এখানে আটকায় যায়, আটকায় যাওয়ার পর চাটা কিন্তু পাস হয়ে যায়, তাই না? সো আমরা এটাকে ছাঁকনি বলছি, কারণ এখানে আমরা কিছু সংখ্যাকে এই ছাঁকনির মাধ্যমে বাদ দিয়ে দিচ্ছি। সেগুলো কি, যেমন 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 5-এর গুণিতক, 7-এর গুণিতক, এগুলোকে আমরা ছাঁকনির মাধ্যমে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কিন্তু আমার 25টা। কয়টা আছে? 25টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত একটু লিখি, এটা দেখো এখানে একটু লিখে দেই, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। এটা একটু ভালো করে মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে একটু সংক্ষেপে বলি তোমাকে। তোমাকে বলবে যে ধরো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, হ্যাঁ, কি বলবে, মৌলিক সংখ্যাগুলোর গড় কত। আবার হয়তো বলতে পারে গুণফল কত, তারপর তোমাকে বলতে পারে যে যোগফল কত। এভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে। সো তখন তুমি যেটা করবে, আগে মৌলিক সংখ্যাগুলো লিখবে 1 থেকে 10 পর্যন্ত, যেমন 2, 3, 5, 7, হ্যাঁ। এখন যদি বলে তোমাকে গড় কত, তাহলে এই 4টা যোগ করবে, যোগ করে 4 দ্বারা ভাগ করে দিবে। যদি বলে গুণফল কত, তাহলে এই 4টা গুণ করবে, যে 2 গুণন 3 গুণন 5 গুণন 7। এইভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা সবচেয়ে বেশি বার এসেছে, সেটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো আমার, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো আমার 2। এই দেখো 2, এই 2 হচ্ছে আমার একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, কারণ সবগুলো জোড়কে তো আমরা বাদ দিয়েছি। বুঝতে পেরেছো? তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? 2। এখন যদি তোমাকে বলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, সেটা হচ্ছে 2। কিন্তু যদি প্রশ্ন করে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কত, তাহলে কিন্তু উত্তর হবে 3। উত্তর কত হবে? তখন হবে 3, যদি বলে বিজোড়। আই থিঙ্ক তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন তোমাকে বললো যে 10 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এখন তুমি কি এইভাবে কাউন্ট করবে যে 2, 3, 5, 7, 11, ওইভাবে কাউন্ট করতে তো তোমার টাইম লাগবে। সো তুমি এই ক্ষেত্রে একটা টেকনিক ফলো করতে পারো, সেটা হচ্ছে, আমি একটু বলছি, একটু লিখে নাও এটা, যে 44, 223, 223, 21। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই 44, 223, 223, 21 দ্বারা বোঝাচ্ছে, দেখো এই প্রথম 4 দ্বারা বোঝাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। দ্বিতীয় 4 দ্বারা বোঝাচ্ছে 1 থেকে দ্বিতীয় 4 দ্বারা বোঝাচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আরও 4টা। তৃতীয় এই 2 দ্বারা বোঝাচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। এই 2 দ্বারা বোঝাচ্ছে তোমার 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে বলেছি 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে তুমি এই যে এই 4টা যোগ করে দাও, এই যে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 4, 4, 8, 8 আর 2 10, 10 আর 2 12, তার মানে আছে মোট 12টা। 1 থেকে 10 থেকে 40 পর্যন্ত, সরি এখানে আমাদের 10 থেকে 40 বলেছে, তাহলে আমার প্রথম 4টা বাদ যাবে, কারণ এই যে প্রথমে যে 4টা দেখছো এটা তো আর ইনক্লুড হবে না, সেক্ষেত্রে হবে 8টা। হ্যাঁ, সেক্ষেত্রে কয়টা? 8টা। বাট তোমাকে যদি বলতো 1 থেকে 40 পর্যন্ত কয়টা, তাহলে হতো তোমার 12টা। সো এভাবে আমি 100 পর্যন্ত এটা বের করতে পারি।
এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? মৌলিক সংখ্যা আছে 25টি। কয়টি? 25টি। আর 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 15টি। কয়টি? 15টি। আর তাহলে 50 থেকে 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। ওকে, এটা একটু মনে রাখবে, তাহলে তুমি মৌলিক সংখ্যার অনেক কিছুই পারবে আর কি, মানে মৌলিক সংখ্যা রিলেটেড যে কোনো প্রবলেম আসলে তুমি পারবে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝেছ মৌলিক সংখ্যা সম্পর্কে। এবার আমরা বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখো, এখানে আমি কিছু সিরিজ লিখেছি। তো সাধারণত যেটা বলে যে এইরকম একটা সিরিজ দিয়ে বলবে এই সিরিজের পরের দুটি সংখ্যা কত বা পরের পরটি কত হবে। তো এই ধরনের সিরিজ আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমত আমরা যেটা করব, আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখব। যেমন দেখো, এখানে 4 আর 7-এর পার্থক্য কত বলো তো? 4 আর 7-এর পার্থক্য 3। তারপরে দেখো এখানে 7 আর 10-এর পার্থক্য কত? পার্থক্য 3। এখানে দেখো 10 আর 13-এর পার্থক্য কত? পার্থক্য হলো 3। তারপর দেখো 13 আর 16-এর পার্থক্য কত? 3। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে, রাইট? তাহলে এটা একটা প্যাটার্ন, যেই প্যাটার্নে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি থাকবে? পার্থক্য সমান হবে। পার্থক্য কি হবে? সমান হবে, সমান। তাহলে এটা একটা স্পেশাল প্যাটার্ন। তাই এই প্যাটার্নের বৈশিষ্ট্য কি? এই প্যাটার্নে পার্থক্য সমান হবে। তো এখন আমি যদি তোমাকে বলি যে বলো তো এর পরের সংখ্যা দুটো কত হবে, তাহলে তুমি পার্থক্য আরও 3 বাড়াও, তাহলে 16 থেকে 3 যোগ করলে 19। এবার যদি আমি বলি বলো তো এর পরের সংখ্যাটা কত হবে, তাহলে 19-এর সাথে আরও 3 যোগ করো, তাহলে হবে 22। কি সহজ না বলো? খুবই সহজ। এবার আমরা সেকেন্ড আর একটা প্যাটার্ন দেখব। এই প্যাটার্নটা দেখো, দেখো তো পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2 থেকে 4-এর পার্থক্য 2, 4 থেকে 6-এর পার্থক্য কত? 2, 6 থেকে 8-এর পার্থক্য কত? 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। বা তুমি এই জিনিসটাকে এইভাবেও ভাবতে পারো যে এটা হচ্ছে একটা জোড় সংখ্যার প্যাটার্ন। এটা কিসের প্যাটার্ন? জোড় সংখ্যাগুলোর প্যাটার্ন। দেখো সবগুলো কিন্তু জোড় সংখ্যা। তাহলে পরের পদ দুটো কত হবে? তাহলে 12-এর সাথে আরও 2 যোগ করো, তাহলে হবে এখানে 14। তার পরের সংখ্যাটা হবে 14-এর সাথে 2 যদি যোগ করি তাহলে হবে 16। ওকে, আচ্ছা আমরা যদি এবার থার্ড প্যাটার্নটা দেখি, তো আমরা একটু পার্থক্যগুলো বের করব। তাহলে দেখো 2 থেকে 3 পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1। হ্যাঁ, তারপর দেখো 5 আর 3-এর পার্থক্য 2, তারপরে পার্থক্য হচ্ছে 3, এরপরে পার্থক্য হচ্ছে 4, তারপরে পার্থক্য হচ্ছে 5। তাহলে বলো তো এই সিরিজের বৈশিষ্ট্য কি? এই সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু পার্থক্য সমান নয়। এখানে কি পার্থক্য কি সমান? বলো, পার্থক্য সমান নয় বা সমান না, বরং পার্থক্যগুলোর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। পার্থক্যগুলোর কি হচ্ছে? পার্থক্যগুলোর প্যাটার্ন তৈরি হয়েছে। পার্থক্যগুলোর প্যাটার্ন তৈরি হয়েছে কিভাবে? যেমন দেখো আমাদের প্রথমে যে এখানে দেখো 1, তারপর দেখো 2, তারপর দেখো 3, তারপর 4, তারপর 5, মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি এই এই সিরিজের পরের সংখ্যা দুটো নির্ণয় করি, তাহলে নিশ্চয়ই আমার এবার পার্থক্য আরও এক বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 আর একসাথে 1 যোগ হলে 6, অর্থাৎ পার্থক্য হবে 6। তাহলে 17 আর 6 কত? 23। তাহলে পরের সংখ্যাটা কত হবে? এবার পার্থক্য আরও এক বাড়বে, অর্থাৎ পার্থক্য হবে 7। তাহলে 23 আর 7 30। বুঝেছ? এরকম বিভিন্ন রকম পার্থক্য প্যাটার্ন থাকতে পারে। তাহলে আমরা প্রথমে একটা দেখলাম যেখানে পার্থক্য সমান, প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান থাকবে। আর একটা দেখলাম যে যেমন জোড় সংখ্যা, এখানেও পার্থক্য সমান। বাট 3 নাম্বার যে প্যাটার্নটা দেখলাম, এখানে দেখলাম যে পার্থক্য সমান হবে না, বরং পার্থক্যগুলোর একটা প্যাটার্ন হবে। তাহলে এটা একটা স্পেশাল প্যাটার্ন। এবার আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো এই প্যাটার্নটা কি বলছে? বলছে আমরা একটু পার্থক্যগুলো যদি দেখি, দেখো পার্থক্য কতবার? 0 থেকে 1 পার্থক্য 1, 1 আর 1 পার্থক্য 0, 1 আর 2 পার্থক্য কত? 1, 2 আর 3 পার্থক্য কত? 1, 3 আর 5 পার্থক্য কত? 2, 5 আর 8 পার্থক্য কত? 3। সো এবার দেখো পার্থক্যগুলোর মধ্যে, মানে প্রথমত পার্থক্য তো সমান নয়ই,
দ্বিতীয়ত পার্থক্যগুলোর মধ্যেও কোনো প্যাটার্ন নেই। দেখো পার্থক্যগুলোর মধ্যেও কোনো কি নেই, প্যাটার্ন নেই। তাহলে এটা কেমন প্যাটার্ন? এটা একটা স্পেশাল প্যাটার্ন। এর নাম হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। কি নাম? ফিবোনাক্কি। একটু যদি লিখে দেই, ফিবোনাক্কি, ফিবোনাক্কি প্যাটার্ন। ফিবোনাক্কি প্যাটার্নে কি হয়? ফিবোনাক্কি প্যাটার্নে পাশাপাশি দুটো পদের যোগফল পরবর্তী পদটা হয়। কি হয়? মানে আমি যদি লিখি পূর্ববর্তী দুইটি পদের যোগফল পরের পদ হয়, পরের পদ হয়। কি বললাম? পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদটি হয় বা পরের পদটি হয়। সো আমরা একটু এটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো এখানে, যেমন 0 এবং অন, দেখো এই দুটো পদ যোগ করলে কত হয়? এই যে আমরা পরের পদটা পেয়েছি 1। আবার দেখো 1 এবং 1 এই দুটো যোগ করলে কত হয়? এই দেখো আমি পেয়েছি 2। দেখছো? আবার দেখো এই যে 1 আর 2, খেয়াল করো খেয়াল করো এখানে এই যে 1 আর 2, 1 আর 2 যোগ করে কত পাচ্ছি আমি? 3 পাচ্ছি। দেখেছো? এবার দেখো 2 আর 3 যোগ করে আমি কত পাচ্ছি? 5 পাচ্ছি। 2 আর 3 যোগ করে কত পাচ্ছি? 5। আচ্ছা এবার দেখো এই যে 3 আর 5 যোগ করে আমি 8 পাচ্ছি। বুঝতে পারছো? মানে পূর্ববর্তী দুটো পদের যোগফল পরবর্তী পদটা হবে। তাহলে এই ধরনের প্যাটার্নকে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্ন। হ্যাঁ, তো তোমাকে যদি বলে যে পরের সংখ্যা দুটা কত হবে বলো, তাহলে দেখো এখানে হচ্ছে পরের সংখ্যা দুটো হবে, আমরা এই যে 5 আর 8 যোগ করব। কি করব? পূর্ববর্তী দুটো পদ যোগ করব। তাহলে 5 আর 8 যোগ করলে কত হয়? 13। ওকে, তাহলে 13। তাহলে পরের পদটা কি হবে? এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে এই যে আবার 8 আর 13 যোগ করব। তাহলে 8 আর 13 যোগ করলে কত হয় বলো? 8 আর 13 যোগ করলে হয় 21। তাহলে এটা হবে 21। সো এটা হচ্ছে একটা স্পেশাল প্যাটার্ন, এর নাম হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। আই থিঙ্ক তোমরা ফিবোনাক্কি প্যাটার্ন বুঝেছো। সো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিবোনাক্কি প্যাটার্নটা এমসিকিউ আসতে পারে। এখন আমরা যে জিনিসটা জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই রিলেটেড সিকিউ তুমি পেয়ে যাবে। তো বলছে কি যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে এক শূন্যের চেয়ে বড় যেসব ধনাত্মক সংখ্যা আছে তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, রাইট? যেমন 1 2 3 4, তারপর হচ্ছে ধরো 10 12 15, এরা প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা। কিন্তু 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। 0 কি না? স্বাভাবিক সংখ্যা না। এটা একটু মনে রাখবে। সো এখন দেখো এরপরে একটা কথা বলেছে যে ক্রমিক। ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর। ক্রমিক মানে কি? পরপর, অর্থাৎ পরপর কিছু সংখ্যা। যেমন আমি যদি বলি 3 4, এরা ক্রমিক সংখ্যা। আবার দেখো 12 13, মানে পরপর দুইটা সংখ্যাকে বলা হয় ক্রমিক সংখ্যা। এখানে দুইটাই হতে হবে এমন না, এটা 3টা সংখ্যাও থাকতে পারে, ঠিক আছে? ইভেন 4টা সংখ্যাও থাকতে পারে। মানে পরপর সংখ্যাকে বলা হয় ক্রমিক সংখ্যা। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝেছো। এবার আসো আমরা এই যোগফলটা যদি বের করতে চাই, দেখো এই যে যোগফলটা আমরা বের করতে চাই, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এটা জানার আগে চলো আমরা একটা গল্প জানি। গল্পটা হচ্ছে এই যে তুমি দেখো ডান পাশে একটা মানুষের ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো ইনি একজন বিখ্যাত মানুষ। বিখ্যাত মানুষ না হলে তার ওনার ছবি আমি ইউজ করতাম না। তো এই লোকটার নাম হচ্ছে গাউস। নাম কি ওনার? ওনার নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। সো কার্ল ফ্রেডরিক গাউস, ওনাকে সংক্ষেপে আমরা গাউস বলে ডাকবো। তো এই গাউস উনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন, তো ওনার স্কুলের একজন টিচার ছিলেন। ওই টিচার আসলে খুবই ফাঁকিবাজ টিচার। হ্যাঁ, তো উনি কী করছেন, একদিন বাচ্চাদেরকে বলল যে এই তোমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। কারণ উনি জানে যে এটা যোগ করতে বাচ্চাদের অনেকক্ষণ টাইম লাগবে, ঠিক আছে? তো উনি এই জন্য এই কাজটা দিয়েছেন, যেন বাচ্চারা ক্লাসে দুষ্টমি না করে বা কথা না বলে।
এবং উনি একটু কী করতে পারে, রেস্ট করতে পারে আর কি, ওনার চেয়ারে বসে উনি একটু বিশ্রাম নিতে পারে। তো এইটা দেওয়ার পরেই, এটা দেওয়ার ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই গাউস সাহেব গিয়ে বললেন, স্যার আমার যোগ করা শেষ। টিচার তো অবাক যে কিভাবে এত দ্রুত তুমি যোগ করলে। তখন গাউস বলছে যে স্যার এটা তো খুবই সহজ, এই যে দেখেন আমি এই শুরুর সংখ্যাটা নিলাম আর শেষের সংখ্যাটা নিলাম, দেখেন তো এটা যোগফল কত, 101। আবার দেখেন আমি দ্বিতীয় সংখ্যাটা নিলাম এবং শেষের আগের সংখ্যাটা নিলাম, আমার যোগফল কত, 101। আবার দেখেন আমি এখানে 3 নিলাম এবং আমি, সরি এখানে আমার একটা ভুল হয়েছে, এটা 99 হবে না, এটা 98 হবে। তো দেখো আমি 3 নিলাম এবং আমি এখানে 98 নিলাম, আমার যোগফল কত, 101। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার যোগফল কত হবে বলো তো, যোগফল হবে 101। আর দুইটা করে সংখ্যা মিলে আমি একটা আসলে জোড়া বানাচ্ছি, তো এইরকম কতটা জোড়া বানানো যাবে, 50টা জোড়া বানানো যাবে। তাহলে 50টা জোড়া, এক একটা জোড়ার মান 101 করে, তাহলে কত হবে, এটা আমি গুণ করে পেলাম 5050। সেইভাবে আমি সহজেই বের করতে পারি। সো টিচার তো খুবই অবাক হয়ে গেলেন, বুঝতে পারছো? সো এই যে গাউস এই পদ্ধতিটা বের করলেন, তখন থেকেই আমরা এই গাউসের এই পদ্ধতিটা বের করি, ঠিক আছে? এই পদ্ধতির মাধ্যমে ক্রমিক সংখ্যাগুলোর যোগফল বের করি। তাহলে ওনার এই সূত্রটাকে এখন আমরা একটা জেনারেল ফর্ম দিব। জেনারেল ফর্ম কি? জেনারেল ফর্মটা হচ্ছে, জেনারেল ফর্ম হচ্ছে এটাকে আমরা বলবো সমষ্টি, মানে সমষ্টি বা যোগফলের সূত্র। তাহলে সমষ্টির সূত্র বা যোগফলের সূত্র হচ্ছে, আমি প্রথমে কি করব, এই যে আমি প্রথমে কি নিয়েছিলাম বলো তো, আমি প্রথমে প্রথম পদ নিয়েছি এবং শেষ পদ নিয়েছি, এই দুইটা পদ যোগ করেছিলাম। তাহলে আমি লিখব, দেখো প্রথম পদ যোগ শেষ পদ, কি লিখব, প্রথম পদ যোগ শেষ পদ। এরপর এই দুইটা যোগফল করে কত পেয়েছিলাম আমরা, দেখো এই দুইটা যোগ করে কিন্তু আমরা এখানে 101 পেয়েছিলাম। এরপর কি দ্বারা গুণ করেছি বলো তো, কতটা জোড়া বানানো যায়। তাহলে আমরা জোড়া বানাতে পারবো কিভাবে, জোড়া বানানোর নিয়ম হচ্ছে আমার যতগুলো পদ সংখ্যা ওইটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এটাকে বলবো আমি পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা ভাগ কত, পদ সংখ্যা ভাগ 2, ঠিক আছে? তাহলে আমি ইজিলি জোড়া বানাতে পারবো। তো এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে বলো তো, প্রথম মনে করো 30টা সংখ্যা, হ্যাঁ, প্রথম 30টা সংখ্যা 1 থেকে 30-এর যোগফল কত হবে, তাহলে তুমি কি করবে, সিম্পলি 1 থেকে 30-এর যোগফল হবে, প্রথমে আমরা লিখবো 1 যোগ 30, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা, পদ সংখ্যা কয়টা, যেহেতু 1 থেকে 30 মানে 30টা, তাহলে 30 ভাগ 2। তাহলে কি আসছে, এখানে আসতেছে আমার 1 আর যোগ 30 যোগ করে 31 গুণন 30 ভাগ 2 মানে 15। তাহলে 31 আর 15 গুণ করলে কত হবে, 31 আর 15 গুণ করলে 3 15 45 মানে 450, আর একটা 15 মানে 465, এই যে 465, বুঝতে পারছো? আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারে যে স্যার এখানে তো, এই যে এখানে আপনি দেখেন এখানে আমার হচ্ছে পদ সংখ্যাটা জোড় বলে আমি ওটাকে 2 দ্বারা ভাগ করতে পারছি, কিন্তু যদি জোড় না হয় তাহলে কি করব, এই পদ সংখ্যাটা যদি জোড় না হয় তাহলে কি করব। যেমন আমরা এখন একটা আরেকটা এক্সাম্পল নিব যেখানে পদ সংখ্যাটা জোড় হবে না। যেমন ধরো তোমাকে আমি বললাম যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, কি বলেছি, 1 থেকে 49। তাহলে কিভাবে করবে, প্রথমত প্রথম পদ সেটা কত, 1 যোগ শেষ পদ সেটা কত, 49, হ্যাঁ। এরপর আমরা কি করব, গুণন পদ সংখ্যা, টোটাল পদ কয়টা, 49টা, তাহলে 49 ভাগ 2। এই যে দেখো 49কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তো না গেলে সমস্যা নাই, আমার বাম পাশে যে আমি সংখ্যা দুটো যোগ করলাম, দেখো এই যে বাম পাশে যে সংখ্যা দুটো যোগ করলাম সেটা কত পাবো বলো তো, সেটা আমি পাচ্ছি 50। তাহলে 50 গুণন 49 ভাগ 2। সো 49কে ভাগ করা যায় না, কিন্তু 50 দিয়ে তো, এই সরি 2 দিয়ে তো আমার, 2 দিয়ে কি, 2 দিয়ে 50কে ভাগ তো করা যায়, 2 দ্বারা 50কে কাটলে আমার কত আছে এখানে 25, আর 25 আর 49 গুণ করলে যা আসবে তাই, বুঝতে পেরেছো? সো জোড় সংখ্যা না থাকলেও কোনো সমস্যা নেই, জোড় সংখ্যা না থাকলে দেখবা এই যে তুমি পাশে যে সংখ্যাটা পাবে এই পাশেরটাকে অবশ্যই কাটা যাবে, ঠিক আছে? সো এভাবে আমরা যে কোনো সংখ্যার সমষ্টি নির্ণয় করতে
পারবো, এবং সেটা অবশ্যই কি হতে হবে, ক্রমিক হতে হবে। আর ক্রমিক না হলেও শোনো, ক্রমিক না হলেও সমস্যা নাই, যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান থাকে তাহলেও এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা এবার আসি, দেখো এবার বলেছে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। ঠিক আছে, কি বলেছে, ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। এটা আমরা কিভাবে করতে পারি ভালো করে বুঝো। যেমন আমরা কিছু বিজোড় সংখ্যা নিব, আমি যদি নেই যে ধরো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এভাবে আমি ধরো বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি। তো কয়টা বিজোড় সংখ্যা আমি তোমাকে বললাম যে ধরো আমরা প্রথম কয়টা, প্রথম 5টা বিজোড় সংখ্যা নিলাম। এখানে আমি কয়টা নিয়েছি, এখানে আমি 5টি বিজোড় সংখ্যা নিয়েছি। তাহলে 5টি বিজোড় সংখ্যার যোগফল কত, আমরা একটু এটা দেখি। সো খেয়াল করো, প্রথমত দেখো তো 2টা সংখ্যার যোগফল কত, 2টা বিজোড় সংখ্যার যোগফল হলো 4। ঠিক আছে, এবার দেখো তো 3টা সংখ্যার যোগফল কত, 3টা সংখ্যার যোগফল হচ্ছে, 3টা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে, দেখো 5 3 8, 8 আর 1 9, দেখেছো। আচ্ছা এবার বলো তো 4টা সংখ্যার যোগফল কত, প্রথম 4টা সংখ্যার, তাহলে প্রথম 4টা সংখ্যার যোগফল হলো তোমার 16, দেখছো কত, 16। আর যদি আমি 5টা সংখ্যার যোগফল নেই, অর্থাৎ প্রথম 5টা সংখ্যার যদি যোগফল নেই, তাহলে আমার যোগফলটা আসছে দেখো 25, কত, 25। ওকে, আচ্ছা আমরা 25টাকে একটু অন্য কালার দেই, এটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার 25। সো একটা কি মিল খুঁজে পাচ্ছ, দেখো 2টি পদের যোগফল কত বলো, 2টা পদের যোগফল কত, 2টি বিজোড় সংখ্যার যোগফল কত, যোগফল হলো 4। দেখো তো কি বল, এখানে কি দাঁড়াচ্ছে, বলছে 2টি বিজোড় সংখ্যার যোগফল কত, 4। 4কে কি আমি কিন্তু 2 স্কোয়ার বলতে পারি। ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি 3টি বিজোড় সংখ্যার যোগফল আমরা কত পেলাম, 3টি বিজোড় সংখ্যার যোগফল আমরা পেলাম 9। 9কে কিন্তু আমি 3 স্কোয়ার বলতে পারি। তারপর দেখো প্রথম 4টি আছে, এখানে কিন্তু 2টি না, আমরা লিখব প্রথম, তারপর ধরো প্রথম 3টি, এরপর হচ্ছে প্রথম 4টি। তাহলে প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল হলো কত, যোগফল হলো 16। তার মানে এটাকে আমি লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত, যোগফল হলো 20, 25। যোগফল কত, 25। 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার। তার মানে দেখো প্রথম যতটা পদ তার যোগফল হচ্ছে ওই সংখ্যার কি, বর্গ। তাহলে আমি যদি বলি n সংখ্যক পদের, n সংখ্যক, ধরো n মানে যে কোনো কিছু, হ্যাঁ, n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে, n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল তোমার n স্কোয়ার। সূত্রটা কি, n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হলো n স্কোয়ার। বুঝতে পারছো n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কিভাবে বের করলাম, n স্কোয়ার। n স্কোয়ার কীভাবে আসলো, এই যে উপরের এই জিনিসটা যদি ভালো করে বুঝো তাহলেই বুঝতে পারবে। তাহলে বিজোড় সংখ্যার যোগফল কি, n স্কোয়ার। এবার আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে আমাকে বলো তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল বলো কত হতে পারে। উত্তর হচ্ছে, যেহেতু প্রথম 10টি বলেছে, তাহলে আমরা লিখব 10 স্কোয়ার। সো 10 স্কোয়ার মানে কি, 10 স্কোয়ার মানে 100। তার মানে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হলো 100। তাহলে এটা কিন্তু খুবই সহজ, যতটা পদ বলবে আমরা ওই ততটা পদের বর্গ করব। ঠিক আছে, তত ওই সংখ্যাটার কী করব, বর্গ করব, তাহলেই আমরা যোগফল পেয়ে যাব। আচ্ছা এবার আসো, যদি ক্রমিক
জোড় সংখ্যার যোগফল বলে। তাহলে কি হবে? এইটা কিন্তু তোমাদের বইয়ে নেই, এটা কিন্তু কি বইয়ে নেই। তারপর আমি একটু শেখাচ্ছি তোমাকে। আমরা একটু জোড় সংখ্যাগুলো লিখি। দেখো, ধরো আমি জোড় সংখ্যাগুলো লিখছি 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, এভাবে ধরো চলছেই। তো আমরা প্রথম 5টা সংখ্যা নিলাম। তো দেখো তো প্রথম 2টা পদের যোগফল কত? প্রথম 2টি সংখ্যার যোগফল 2 যোগ 4 মানে হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমি লিখতে পারি প্রথম 3টি সংখ্যার যোগফল কত? যোগফল হচ্ছে 2 যোগ 4 যোগ 6 মানে হচ্ছে তোমার 6 6 12। এবার খেয়াল করো প্রথম 4টি সংখ্যার যোগফল কত? প্রথম 4টির যোগফল হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 মানে হচ্ছে 20, ঠিক আছে। আচ্ছা, আর প্রথম 5টি সংখ্যার যোগফল হলো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 মানে হলো 30। কত? 30। এখন দেখো তোমরা কি কোনো মিল খুঁজে পাচ্ছ? অবশ্যই একটা মিল আছে। মিলটা হচ্ছে এই যে দেখো 2টা পদ পেয়েছি আমরা 6, আমরা কিন্তু 6কে লিখতে পারি 2 গুণন 3। দেখো তো কততম পদ? পদ হচ্ছে 2 আর গুণ করতেছি 3 দ্বারা, 2 এর সাথে 3 গুণ করছি। আচ্ছা, এবার দেখো প্রথম 3টা পদের ক্ষেত্রে কি করলাম? আমি পেলাম যোগফল পেলাম কত? 12। তার মানে 3 গুণন 4, ঠিক আছে। 3 গুণন 4 করলে দেখো আমি কিন্তু 12 পাচ্ছি। এবার দেখো প্রথম 4টা পদের কথা বলছে, তাহলে আমি লিখবো 4 গুণন 5, 4 গুণন 5 করে 20 পাচ্ছি। অর্থাৎ যতটা পদ বলছে সেইটা গুণন তার পরের সংখ্যাটা, এইটা গুণ করলে আমি যোগফলটা পাচ্ছি। যেমন দেখো এখানে আমার বলছে 5টা, প্রথম 5টা পদ, তাহলে আমি লিখবো 5 গুণন 5-এর পরবর্তী সংখ্যা কত? 6, তাহলে 5 6 30। তাহলে খুব মজা না বলো? তাহলে এবার যদি আমি তোমাকে বলি যে n সংখ্যক, খেয়াল করো, n সংখ্যক জোড় সংখ্যার যোগফল, এটা কিন্তু অবশ্যই ক্রমিক হতে হবে, হ্যাঁ। n সংখ্যক জোড় সংখ্যার যোগফল, তাহলে কি হবে? n ইন্টু n প্লাস 1 বা n প্লাস 1, অর্থাৎ যততম পদ বলবে সেইটা গুণ করব, মানে সেইটা প্লাস ওইটার সাথে তার পরের সংখ্যাটা গুণ করে দিব, ঠিক আছে। এবার আমি তোমাকে বলি, তুমি আমাকে বলো যে এটার আনসার কি হবে। ধর আমি তোমাকে বললাম যে প্রথম 10টি পদের যোগফল কত? প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল কি হবে বলো? তাহলে আমরা লিখব 10 গুণন 10 যোগ 1, অর্থাৎ 10 গুণন 11, তার মানে 110। সো দেখো আমি কিন্তু ইজিলি যোগফল বের করতে পারলাম। এটা কিন্তু তোমার বইয়ে নেই, হ্যাঁ, বইয়ে এটা নেই। তারপর যদি এটা আসে তো এখন তুমি ইজিলি এই ধরনের অঙ্ক বের করতে পারবা। এটা মনে রাখবা যে জোড় সংখ্যার ক্ষেত্রে যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1। ওকে, আই থিঙ্ক তোমরা এবার এটা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট যে আমাদের জিনিসটা আছে সেটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। অর্থাৎ কিছু সংখ্যা থাকবে যেই সংখ্যাগুলোকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে মানে কি? মানে হচ্ছে যেমন ধরো এখানে আমার 50, এই 50কে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে দুইটা সংখ্যার বর্গের যোগফল আকারে লিখতে পারি, ঠিক আছে। কিভাবে লিখতে পারি? যেমন আমি এখানে লিখলাম, দেখো আমার 7 স্কোয়ার মানে কি 49, তাহলে 49 যোগ 1 স্কোয়ার, তাহলে 49 আর 1 যোগ করলে কত হয়? 50। বুঝতে পারছো? এবার যেমন বলেছে 65, তাহলে আমরা 65কে কীভাবে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি? যেমন আমি যদি 8-এর স্কোয়ারকে 8টা 64, এরপর 1 স্কোয়ার, তাহলে 64 আর 1 তোমার 65। এবার দেখো 169 আছে, সরি 170 আছে, তা আমরা কিন্তু চাইলেই কি করতে পারি? 13 স্কোয়ার করতে পারি। 13 স্কোয়ার মানে কত? 169, আর 1-এর স্কোয়ার মানে
1, তাহলে 169 আর 1 170, ঠিক আছে। এবার বলেছে 325, তাহলে 325কে আমরা লিখতে পারি 18 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। বুঝতে পেরেছ? 18 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। এখন তুমি বলতে পারো যে স্যার এটা আপনি কীভাবে বের করছেন, এই যে 18 স্কোয়ার যোগ 1 স্কোয়ার এটা কীভাবে বের করছেন? এইটার জন্য তোমাকে কি লাগবে, তোমার 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কি বর্গ মুখস্থ থাকা উচিত, ঠিক আছে। এগুলো জানা থাকলে তোমার ক্যালকুলেশনও ফাস্ট হবে। সো আই থিঙ্ক তোমরা এটা জানো অলরেডি, আর যারা জানো না তারা এটা মুখস্থ করে ফেলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, কিছু সংখ্যা থাকে যেই সংখ্যাগুলোকে একাধিক পদ্ধতিতে বের করা যাবে, যোগফলটা বের করা যাবে। যেমন 325, হ্যাঁ, 325কে আমি চাইলে যেমন এটা একটা পদ্ধতিতে বের করলাম, আর একটা যদি এবার আমাকে বলে যে আরেকটা পদ্ধতিতে বের করো, তাহলে দেখো আমি লিখতে পারি এখানে আমার 325 সমান, দেখো তো আমি কি এভাবে লিখতে পাই না, 225 যোগ 100, আর এই দুটোই কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা। 225-এর বর্গমূল হচ্ছে 15, মানে আমি যদি 15 স্কোয়ার যোগ 10 স্কোয়ার লিখি তাহলে আমি আলটিমেটলি কী পাবো, আমি 325 পাবো এই দুটো যোগ করলে, ঠিক আছে। তাহলে এরকম এইরকম কিছু সংখ্যা থাকতে পারে যেগুলোকে একাধিক নিয়মে বের করা যায়, তো তুমি ওটা করবে। তো এইটা একটু তুমি প্র্যাকটিস করবে, মানে তোমার যদি 1 থেকে, এই যে যেটা বললাম 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গ যদি তোমার জানা থাকে তুমি বের করতে পারবা। যেমন স্পেশালি এই যেমন 15 বর্গ কত, 15 বর্গ হচ্ছে 225। যদি বলে 16 বর্গ কত, 16 বর্গ হচ্ছে 256। যদি বলে 17 বর্গ কত, তাহলে 289। হ্যাঁ, যদি তোমাকে বলে 18 বর্গ কত, 18 বর্গ হচ্ছে 324। 19-এর বর্গ কত, 19-এর বর্গ হচ্ছে 361, আর 20-এর বর্গ কত, 400। তাহলে তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গ তুমি মুখস্থ করলে এটা করতে পারবে। এটা খুবই সহজ, এটা কঠিন কিছু না, জাস্ট তোমার এই টেবিলটা জানা থাকলে তুমি ইজিলি এগুলো করতে পারবে। এইবার আসি আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে ম্যাজিক বর্গ। হ্যাঁ, নাম কি, ম্যাজিক বর্গ। আচ্ছা, তো এইটা খুবই মজার একটা জিনিস। খুবই মজার কেন বললাম, ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য হচ্ছে, তো দেখো মনে করো এটা একটা ম্যাজিক বর্গ যেখানে 3টা ক্রম আছে, 3 ক্রম মানে টোটাল 9টা ঘর থাকবে, অর্থাৎ উপর নিচে 3টা করে ঘর থাকবে, টোটাল 9টা ঘর। তো এবার তোমাকে বলছে যে 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ক তুমি সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবে, একবারের বেশি ব্যবহার করা যাবে না। এমনভাবে ব্যবহার করবে যেন আমি যেই দিক দিয়ে যোগ করি না কেন আমার যোগফল একই আসে, অর্থাৎ আমি যদি এভাবে যোগ করি তাহলে আমার যে যোগফল আসবে, আমি যদি এইভাবে যোগ করি সেম যোগফল আসবে, ইভেন আমি যদি ডায়াগোনালি যোগ করি মানে কোণাকুণি যোগ করি তাহলে আমার কি আসবে, আমার একই যোগফল আসবে। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাজিক বর্গ, বুঝতে পারছো? এবং যোগ করে যে যোগফলটা আসবে ওইটাকে বলা হচ্ছে ম্যাজিক সংখ্যা। এটাকে কি বলা হচ্ছে, যে যোগফলটা আসবে ওটাকে বলা হচ্ছে ম্যাজিক সংখ্যা। নাম কি, ম্যাজিক সংখ্যা। সো প্রত্যেকটা ক্রমেরই ম্যাজিক সংখ্যা বের করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি একটু তোমাকে বলি। টেকনিকটা হচ্ছে, সূত্রটা হলো n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। যেমন আমার যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ হয় সেক্ষেত্রে দেখো n এর মান হচ্ছে 3, আর উপর হচ্ছে 3 স্কোয়ার মানে 9 যোগ 1 কত হলো 10, 10/2। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে, তাহলে দেখো আমার এখানে কি দাঁড়াচ্ছে, আমার এখানে দাঁড়াচ্ছে 3 গুণন 9 এর 10/2, অর্থাৎ 3 10 30 ডিভাইড বাই 2 আসতেছে আমার 15। তার মানে এবার প্রতি ক্ষেত্রে আমার যোগফল কত হবে, 15 হবে। অর্থাৎ আমি যদি এই যে যেটা বললাম যদি এ পাশে যোগ করি তাহলে আমার যোগফল 15 হবে, যদি এ পাশে যোগ করি আমার যোগফল কত হবে, 15 হবে। তাহলে এই সূত্রটা একটু মনে রাখবা, ম্যাজিক সংখ্যা বের করার শর্টকাট কি, n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখন যত ক্রমের ম্যাজিক বর্গ বলবো, যেমন এখানে এটা আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ, এই জন্য আমি n এর মান 3 ধরেছি। আর এখানে 9 কীভাবে আসলো, এই যে n স্কোয়ার ইকুয়াল টু 9 এসেছে। সো এখন চলো আমরা এই ম্যাজিক বর্গটা পূরণ করব। হ্যাঁ, তো প্রথমত যেগুলো বিজোড়, আমি এই কথাটা বলছি এটা ভালো করে শিখে রাখো। প্রথমত আমরা যেগুলো বিজোড় ওগুলো কীভাবে করব।
বিজোড়ের ক্ষেত্রে আমি এই যে মাঝখানে যে ঘরটা আছে এই মাঝের ঘরের একদম উপরে চলে যাব, অর্থাৎ উপর থেকে মাঝে যে ঘরটা, উপর থেকে মাঝখানে যে ঘরটা, এইখানে লিখব এক, এইখানে কি লিখব, এইখানে লিখব এক, মানে শুরু হবে এখান থেকে। ওকে, এরপরে দেখো, এরপরে আমি এই ঘরের কোনাকুনি চলে যাব, এই একের ঠিক উপরে কোনাকুনি চলে যাব। তো একের উপরে কোনাকুনি গিয়ে আমি দেখব যে আমার এখানে কোনো ঘর আছে কিনা। যেমন দেখো এখানে আমার কোনো ঘর নেই, এখানে কি ফাঁকা ঘর, এখানে কি আমার এই জায়গাটা হচ্ছে আমার ফাঁকা, এখানে কোনো ঘর নেই। তো যদি ঘর না থাকে তখন আমি একদম ওই ঘরের, ওই বক্সে একদম নিচে চলে যাব, একদম নিচের ঘরে। কি বললাম, প্রথমে এইরকম কোনাকুনি যাব, যাওয়ার পর যদি কোনো ঘর না পাই তাহলে একবারে নিচে চলে যাব। নিচের যে ঘরটা আছে ওইখানে গিয়ে নেক্সট সংখ্যাটা বসাবো। তাহলে নেক্সট সংখ্যাটা কোথায় বসবে বলো, নেক্সট সংখ্যাটা বসবে এই যে এই ঘরটাতে, এই যে এই ঘরে। ওকে, তাহলে আমরা 2 বসাবো এখানে। ওকে, 2 কোথায় বসাবো, এখানে। এরপর দেখো আমি আবার এখানে অ্যারো দিলাম, ঠিক আছে, কি দিলাম, অ্যারো দিলাম, এই ডান পাশে অ্যারো দিলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় লাঙল প্রক্রিয়া, অনেকে লাঙল প্রক্রিয়া বলে। কারণ তুমি যদি লাঙল কখনো টানা দেখেছো কিনা, গ্রামে এইভাবে লাঙল থাকে, দেখো এই যে লাঙলের এরকমভাবে লাঙল টানে। সো এই যে আমি এখানে যেভাবে লাঙল টানছি, এই যে দেখো এই পাশে, অর্থাৎ দেখো এই যে এখানে এইভাবে, তো আমি এই কোনাকুনি, এই কোনাকুনি যে কোনো একটা ঘরের কোনাকুনি এইভাবে অ্যারোটা দিব। ওকে, আচ্ছা, এবার আসো। তো আমি দেখলাম যে আমার এই ঘরে কোনো কি নেই, এখানে আমার ফাঁকা, এখানে কি ফাঁকা ঘর, দেখো ফাঁকা ঘর। তাহলে কি করব, ফাঁকা ঘর হলে ওই ঘরের ঠিক একদম নিচের ঘরে চলে যাব, একদম লাস্ট বক্সটাতে। এখানে ফাঁকা, তাহলে চলে যাব লাস্ট বক্সে। তাহলে নেক্সট সংখ্যাটা কোথায় বসবে, এখানে বসবে। তাহলে কত পাবো, দেখো 3, 3 পাবো, 3, মানে আমাদের 2 এর পরের সংখ্যাটা কত, 3। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে পেলাম 1, তারপর 2, তারপর 3 পেলাম। এখন কি করব, এবার আবার আমরা এই অ্যারো দিব। দেখো এই যে অ্যারো, অ্যারো যদি দেই আমি, তাহলে আমার এটা এই ঘরে চলে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো, আমার এই ঘরে যে আমি অ্যারো দিলাম, কিন্তু এই ঘরটা দেখো অলরেডি ব্লকড, এই ঘরটা কি অলরেডি ব্লকড, ওখানে একটা সংখ্যা অলরেডি আছে। যদি কখনো এমন হয় যে যেই ঘরে আমি গেলাম ওই ঘরে দেখলাম যে একটা ব্লক, তখন এই যে যেই সংখ্যাটা আমি নিয়েছি ওই সংখ্যার ঠিক নিচে চলে যাব, ওই সংখ্যার কি ঠিক নিচে চলে যাব। আমার বসার কথা ছিল এখানে, বাট যেহেতু জায়গা নেই, তাহলে আমি এই ঘরের যে সংখ্যাটা নিয়েছি ওই ঘরের ঠিক নিচে যাব। তাহলে 3-এর পরবর্তী সংখ্যা কত, 4, খেয়াল করো 4 এখানে লিখলাম। এবার দেখো আমি অ্যারো দিই, তাহলে অ্যারো দিলে নেক্সট সংখ্যা হবে 5, তারপর দেখো এখানে আবার অ্যারো দিব, নেক্সট সংখ্যা কত, 6। ঠিক আছে, তো আবার খেয়াল করো, আমি যদি এবার এইখানে যাই, গিয়ে দেখো আমার কিন্তু কি ফাঁকা ঘর, এখানে কোনো বক্স নেই। দেখো আমার বাম পাশেও বক্স নেই, ডান পাশেও নেই, নিচেও নেই, কোথাও নেই। তাহলে তখন আবার কি করব, আবার নিচে চলে যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বললাম, দেখো এখানে কোনো ঘর ফাঁকা নেই, তখন আমি কি করব, তখন আমি এখানে নিচে চলে যাব, 6-এর নিচে চলে যাব, এই ঘরটা ঠিক নিচে চলে যাব। তাহলে আমার 7 বসবে এখানে। 7 কোথায় বসবে, এখানে। এবার দেখো আমি আবার অ্যারো টানলাম, অ্যারো টানার পর দেখো আমার উপরে কোনো ঘর নাই, ডানে কোনো ঘর নাই, নিচে কোনো ঘর নাই, বাট দেখো বামে বক্স আছে কিনা, দেখো বামে কি ঘর আছে কিনা, বামে ঘর আছে, উপরে নাই, উপরে নাই, ডানে নাই, নিচেও নাই, কিন্তু বামে তো আছে, এই যে বামে তো আছে। তাহলে আমরা বামের ঘরের একবারে লাস্ট ঘরে চলে যাব, বামের ঘরের লাস্টে চলে যাব। ঠিক আছে, তাহলে 7-এর পরবর্তী সংখ্যা 8, সেটা বসবে এখানে 8। তাহলে আমরা আবার অ্যারো দিব। সো অ্যারো দিয়ে দেখছি, দেখো আমার এই অ্যারোর এখানে, এই যে আমার অ্যারো তো এই ঘরটাতে বসাবো, কিন্তু এখানে কোনো ঘর নেই। দেখো আমার বামে কোনো ঘর নেই, উপরে নেই, ডানে কোনো ঘর নেই, কিন্তু নিচে বক্স আছে। তাহলে নিচে বক্স থাকলে আমরা একদম নিচে চলে যাব, লাস্টে চলে যাব। তো লাস্টে গেলে কি হবে, দেখো 8-এর পরবর্তী যে অঙ্কটা সেটা হবে 9, এখানে বসবে। দেখো শুরুতে তোমার কাছে একটু ঝামেলা মনে হতে পারে, বাট এটা খুবই সহজ। ঠিক আছে, এবং দেখবা যে তোমার এগুলো করতে মজা লাগবে। হ্যাঁ, একবার শিখে গেলে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখন আমরা এগুলো একটু যোগ করি। দেখো তো আমরা একটু যোগ করে দেখি যে আমাদের যে কথাটা বললাম এটা মিলে কিনা। তো প্রথমত আমরা ধরো এইভাবে যোগ করব, এই 3টা সংখ্যা যোগ করব। তাহলে দেখো 8 + 1 + 6, 8, 1, 6 যোগ করলে কত হচ্ছে আমার
আমার হচ্ছে 15। দেখছো এই যে ম্যাজিক সংখ্যা যে আমি বলেছিলাম 15, সেখানে আমরা 15 পেয়েছি। এবার যদি আমি বলি যে আমি এভাবে নিব, খেয়াল করো আমি এই তিনটা সংখ্যা নিব, তাহলে খেয়াল করো 1 5 9, 1 5 9 যোগ করে আমার 15 আসছে। ক্লিয়ার? এবার যদি আমি কোনাকুনি নেই, ধরো ডায়াগোনালি নিব, এই তিনটা সংখ্যা যোগ করো 4 5 6, দেখো 4 5 6 যোগ করলে আমার আলটিমেটলি 15 হচ্ছে। তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। ওকে, এবার আমরা চার ক্রমেরটা পরে করবো, এবার আমরা আগে 5 ক্রমেরটা করি, যেহেতু আমরা বিজোড়টা আগে শিখেছি, আগে আমরা 5 ক্রমেরটা শেষ করি। তো আমরা আগে 5টা বক্স এঁকে নেই। দেখো আমরা ইতিমধ্যে আমাদের ঘরটা এঁকেছি। সো এখন আমরা সংখ্যাগুলো বসাবো। হ্যাঁ, তো প্রথমত কি করব, প্রথমত ওই যে আমার মাঝখানের বক্সটাতে আসতে হবে, মাঝখানের ঘরে। ঠিক আছে, কোথায় আসবো? মাঝখানের ঘরটাতে, উপর থেকে মাঝের যে ঘরটা সেখানে আসবো। এখানে এসে প্রথমে 1 লিখব। কত লিখব? 1। তাহলে দেখো এখানে আমি বসালাম 1। হ্যাঁ, এবার আমি পরের সংখ্যাটা কোথায় বসাবো? পরের সংখ্যা বসানোর জন্য আমি এই যে অ্যারো দিব। সো অ্যারো দিয়ে আমি দেখছি কি, দেখো অ্যারো দিয়ে দেখছি আমার বামে কোনো বক্স নাই, ডানে উপরে নাই, ডানে নাই, কিন্তু নিচে আছে। খেয়াল করো নিচে আছে। তা নিচে থাকলে আমি একদম লাস্ট ঘরে চলে যাব, নিচে একদম লাস্ট ঘরে চলে যাব। তাহলে 1-এর পর 2 বসবে আমার এই জায়গায়। তাহলে এবার আমি আবার অ্যারো টানবো, দেখো এবার আমার 3 বসবে এই জায়গায়। খেয়াল করো এবার 3-এর পর 4 কোথায় বসবে? এই যে এখানে আমি অ্যারো টানলাম। অ্যারো টানার পর এখন অনেকেই ভাবতে পারো যে দেখো যে আমার উপরে ঘর নেই, কোনো বক্স নেই, ডানে আমার কোনো ঘর নেই, নিচে কোনো ঘর নেই, কিন্তু বামে আছে। তাহলে বামে থাকলে একদম লাস্ট ঘরে চলে যাব। কোথায় চলে যাব? লাস্ট ঘরে। তাহলে আমার 3-এর পরবর্তী সংখ্যা 4 বসবে এই ঘরে। আবার দেখো 4-এর পরের সংখ্যা কোথায়? 4-এর পরের সংখ্যা 5, এই যেখানে বসবে। এবার দেখো আমি 5-এর পরের সংখ্যা এখানে বসাতে চাই, বাট আমি দেখলাম অলরেডি এখানে একজন বসে আছে, একটা সংখ্যা বসে আছে। তাহলে কি, একটু আগেই শিখেছি, এইরকম হলে আমরা 5-এর নিচে যে বক্সটা আছে ঠিক ওই ঘরে চলে যাব। তাহলে 6 হবে আমার এই ঘরটাতে। আবার আমি অ্যারো দিলাম, 6-এর পর দেখো 7, 7-এর পর আমি আবার অ্যারো দিলাম 8, 8-এর পর যদি অ্যারো দেই, তো এখন আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি আমার দেখো বামে কোনো বক্স নেই, উপরে নেই, ডানে নেই, কিন্তু নিচে আছে। খেয়াল করো নিচে। তাহলে নিচে থাকলে লাস্ট ঘরে চলে যাব। তাহলে 8-এর পর 9 হবে আমার এখানে। দেন 9-এর পর আবার অ্যারো দিলাম, অ্যারো দিয়ে দেখলাম আমি আমার দেখো উপরে নেই, ডানে ঘর নেই, নিচে নেই, কিন্তু বামে আসছে। তাহলে আমি বামে একদম লাস্ট ঘরে চলে যাব। তাহলে আমার 9-এর পর 10 হবে এখানে, 10 এখানে। আবার দেখো 10-এর পর 11 এই জায়গায় হওয়ার কথা, কিন্তু অলরেডি এখানে একটা সংখ্যা ব্লকড। তাহলে আমি কোথায় যাব? 10-এর নিচের সংখ্যাটাতে, নিচের ঘরে। তো 10-এর নিচে কত? এইখানে গিয়ে হবে 11। তাহলে এবার আসি 11-এর পর এই যে 12, 12-এর পর 13। আই থিঙ্ক তোমরা এবার বুঝতে পারছো, ফাঁকা ঘর আছে আমি বসিয়ে দিচ্ছি। 14-এর পরে এই যে 15। আচ্ছা, এবার কি হবে খেয়াল করো, এবার আমি 15-এর পর আমার অ্যারো এখানে দেওয়ার কথা। তো এখানে গিয়ে দেখলাম দেখো আমার বামে নেই, আমার উপরে নেই, ডানে ঘর নেই, ইভেন নিচেও নেই। কি, নিচেও নেই? তখন কি করব? তখন এই যে 15 সংখ্যাটা আছে ওর ঠিক নিচে চলে যাব আমি, এর ঠিক নিচে। তাহলে আমার 15-এর পরে হবে 16। ঠিক আছে, তো 16-এর পর আবার দেখো আমি যদি এখানে অ্যারো দেই কোনাকুনি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমার উপরে নেই, ডানে নেই, নিচে নেই, কিন্তু এই যে বামে এখানে আছে। তাহলে আমি লাস্ট ঘরে চলে যাব। কোথায় চলে যাব? লাস্ট ঘরটাতে। তাহলে আমার 16-র পরে 17 হবে এই ঘরটাতে। আবার আমি যদি অ্যারো দেই, তাহলে আবার দেখো আমার বামে নেই, উপরে নেই, ডানে ঘর নেই, কিন্তু নিচে আছে। তাহলে আমি নিচে চলে যাব। কোথায় যাব? নিচে। তাহলে 17-র পর 18 হবে এই ঘরটাতে। তাহলে আবার দেখো 18-র পরে এই ঘরে 19, 19-এর পরে এই ঘরে 20, 20-এর পরে আবার দেখো এই ঘরে 21 হওয়ার কথা, কিন্তু যেহেতু অলরেডি এই ঘরটা ব্লকড, তাহলে 20-এর ঠিক নিচে বসবে 21। তাহলে এখানে হবে 21, 21-এর পর এখানে হবে 22, 22-এর পরে দেখো এখানে যে প্রবলেমটা হয়েছে আমাদের, 22-এর পরে উপরে নেই, ডানে নেই, নিচে নেই, কিন্তু বামে ঘর আছে। তাহলে একদম লাস্ট ঘরে চলে যাব। তাহলে 23 হবে এই ঘরটাতে, এই ঘরে হবে 23। 23-এর পরে এইটা হচ্ছে 24,
24-এর পরে এর ঠিক নিচে হচ্ছে এই যে 25। বুঝতে পারছো? তাহলে এক থেকে 5 ক্রমের ম্যাজিক বর্গ কি বলছে, 1 থেকে 25টা এই সংখ্যাগুলো সর্বোচ্চ একবার ব্যবহার করা যাবে, এবং এমনভাবে ব্যবহার করতে হবে যেন আমার যোগফল সর্বত্র সেম হয়। অর্থাৎ আমি এগুলো যোগ করলে যা আসবে, আমি এইভাবে যোগ করলেও তাই আসবে, ইভেন আমি যদি কোনাকুনি যোগ করি তাও একই জিনিস আসবে। ঠিক আছে? তাহলে এবার আসি, এই যোগফল কত আসবে? যোগফল আসবে 34। তাহলে 65, যোগফল হচ্ছে 65। 5 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল কত? 65। আমি এটা কীভাবে বের করব? ওই যে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে যেহেতু আমার 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে 5 গুণন, দেখো 5 স্কোয়ার মানে 25, 25 আর একে কত? 26 ডিভাইড বাই 2। তো 2 দ্বারা 26কে কাটলে কত? 13। তাহলে 5 13 65। তাহলে দেখ আমার পেয়ে গেলাম ম্যাজিক সংখ্যা কত? 65। তোমরা কি বুঝতে পারছো বলো? খুবই সহজ কিন্তু, মানে এত জটিল কিছু না, সহজ জিনিস। এই যে আমি তোমাকে যে টেকনিকটা বললাম, তুমি এভাবে ফলো করতে পারবে। মানে এইভাবে যত বিজোড় সংখ্যা আছে সবগুলো করা যাবে। তো এখন চলো আমি 7 ক্রমের ম্যাজিক বর্গটা তো তোমাদের বইয়ে নেই, বাট আমি তোমাদেরকে একটু করিয়ে দেই। হ্যাঁ, যদি বলি 7 ক্রমের ম্যাজিক বর্গ সেটা কেমন হবে? আচ্ছা থাক, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদেরকে আমি একটা টাস্ক দিলাম। তোমরা এটা কমেন্ট করে জানাও যে 7 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে হবে। হ্যাঁ, তুমি কমেন্ট করে বলো যে 7 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে, আর এটা তুমি পারছো কিনা আমাকে জানাও। যদি না পারো তাহলে আমি এটা পরে করে দিব। তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো দেখলাম। এবার আসি আমাদের জোড় সংখ্যা, যেমন 4 ক্রমের ম্যাজিক বর্গ, এটা আমরা কিভাবে করব? তো আমরা এখানে 4 ক্রমের ম্যাজিক বর্গ এঁকেছি, এখন আমরা এটা ফিল আপ করবো। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ করার নিয়মটা হচ্ছে, প্রথমত আমরা ডায়াগোনালি, অর্থাৎ এই খেয়াল করো, ডায়াগোনালি মানে কি, এই যে এইটা ডায়াগোনাল এবং এইটা ডায়াগোনাল, এই দুটো ঘরে আমি এই ডায়াগোনালি আমি ডট ডট দিব। কি দিব? ডট। অর্থাৎ খেয়াল করো, এখন খেয়াল করো, আমি এখানে একটা ডট দিলাম, এই ঘরে একটা ডট দিলাম, এই ঘরে একটা ডট দিলাম, এই ঘরে ডট দিলাম, এবার উপর থেকে এই ঘর, এই ঘর, এই ঘর এবং এই ঘর ডট দিলাম। হ্যাঁ, এই ডট দেওয়ার পর বাকি যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে আমরা সংখ্যা বসাবো। ঠিক আছে? অর্থাৎ আমার প্রথমে দেখো, প্রথমে কিন্তু এখানে কত বসার কথা? এখানে 1 বসার কথা। যেহেতু এখানে ডট পড়ে গেছে, তো এই ডট পড়া ঘরগুলোতে আমি সংখ্যা বসাবো না, বাট যেগুলো ডট ছাড়া আছে সেগুলোতে সংখ্যা বসাবো। তাহলে 1-এর পরে এখানে আমার 2, তারপর দেখো 3, এরপর দেখো এই যে 4 কিন্তু এই ডটের মধ্যে বসার কথা, কিন্তু আমি 4 বসাবো না, 4কে ওখানে বসাবো না, কারণ ওখানে একটা ডট আছে। তাহলে 4-এর পর কি? 5, 5 এই ঘরে বসবে। 5-এর পরে এই ঘরটাতে আমার 6 বসার কথা, কিন্তু যেহেতু ডট আছে আমি আর এটা বসাবো না। তারপর এখানে 7 বসানোর কথা, কিন্তু আমি বসাবো না। তাহলে এই ঘরে হবে আমার 8, তারপর দেখো 9, এরপরে এই ঘরে বসাবো না, 10 11, এই ঘরটাতে 12, তারপর দেখো আবার ডট আছে, তাহলে 13 14, এরপর হচ্ছে 15, এবং এরপর আবার ডট, আমি ওখানে লিখবো না। আচ্ছা, আমার কিন্তু প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে ডট যেগুলো আছে ওগুলো ফিল আপ করা। ওগুলো কীভাবে করব? ওগুলো আমরা একটু উল্টাভাবে করব। যেমন দেখো, আমার এখানে 1 বসার কথা ছিল, আর এখানে আমার 16 বসার কথা ছিল। সো আমি এই দুটোকে ইনভার্স করে দেবো, অর্থাৎ 16কে পাঠিয়ে দেবো এই জায়গায়, আর 1কে পাঠিয়ে দেবো এই জায়গায়। বুঝতে পারছো কি? বলো বুঝতে পারছো কি না? তাহলে আমরা একটু যদি লিখি, দেখো, তাহলে আমার 1 বসবে এখানে, এখানে বসার কথা ছিল, আর 16 বসার কথা ছিল এখানে, বাট আমরা এটা না করে আমরা যেটা করব, আমরা এখানে বসাবো 16, আর এই ঘরটাতে বসাবো 1। ওকে, এবার খেয়াল করো, আমার এই ঘরে বসার কথা ছিল 4, আর এই ঘরে বসার কথা ছিল আমার 13। ঠিক আছে? তাহলে এটা আমরা এবার এটাকে কী করব? ঘুরাই দেব, অর্থাৎ 13 যাবে এই ঘরে, আর 4 আসবে এই ঘরটাতে। তাহলে কি হবে? খেয়াল করো, তাহলে আমার এই ঘরে হবে 13, আর এই ঘরটাতে হবে 4। আচ্ছা, এবার আমার মাঝখানে আরও 4টা বাকি। তো এইখানে দেখো, এখানে আমার 6 হওয়ার কথা, আর এখানে আমার 11 হওয়ার কথা। তো আমি 11কে পাঠিয়ে দেবো এখানে, আর 6কে নিয়ে আসবো এখানে। তাহলে দেখো, এটা হবে আমার 11, আর এইটা হবে আমার 6। এবার আমার আর 2টা বাকি আছে। সো
আমার এই ঘরে 7 হওয়ার কথা, আর এই ঘরে আমার 10 হওয়ার কথা। তাহলে 10 যাবে এখানে, 7 আসবে এখানে। তাহলে এই ঘরটাতে হবে আমার 10, আর এই ঘরটাতে হবে আমার 7। এবার তুমি যদি যোগ করে দেখো তাহলে দেখবে যে, যোগফল কত আসবে? 34। তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 34। সো এটা কিন্তু তুমি একটু একদম মুখস্থ করে ফেলবে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34, তার 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। তোমার এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমার এই তিনটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা এমসিকিউ আসতে পারে। সো 4 ক্রমের ম্যাজিক বর্গ শেষ। আর তোমাদের বইয়ে 3 ক্রম আর 4 ক্রমেই আছে, 5 ক্রমেরটা নেই। তো 5 ক্রমেরটা তো আমরা শিখলাম, শুধু 5 ক্রমের না, যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ আমরা এভাবে সলভ করতে পারবো, এভাবে পূরণ করতে পারবো। আই থিঙ্ক তোমরা ম্যাজিক বর্গ খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আসি আমরা, আমাদের কিছু ইনফরমেশান জানতে হবে, এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, এখন যে কথাগুলো লিখেছে এগুলো একটু মনে রাখবে। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার স্থান পরিবর্তন করে যোগ করলে যোগফল 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কথাটার মানে কি? যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো 78। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটাকে যখন, এটা 78, এটাকে যদি আমি অঙ্কগুলো যদি ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ আমি যদি শুরুতে 8 এবং শেষে যদি 7 নেই, তাহলে দেখো তো আমার যোগফল কত আসে। যোগফল আস্তে আস্তে দেখো 8 7 15 5 হাতে হলো 1, 7 আর 8, 8 8 16, 165। এই যে 165 সংখ্যাটা দেখো, এইটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, মানে 11 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। কিভাবে দেখো, 11 একে 11, এখানে হচ্ছে 55, মানে 5 11 55, মানে টোটাল দেখো এটা 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই সংখ্যাটাকে 15 দ্বারা ভাগ করা, মানে 11 দ্বারা ভাগ করলে ভাগফল 15 পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো আমি নিলাম 63, তাহলে এটা যদি আমি উল্টাই তাহলে আমি পাবো 36। এবার যদি যোগ করি তাহলে দেখো তো যোগফল কত আসবে। দেখো যোগফল আসতেছে 99। সো 99কে কিন্তু 11 দ্বারা ইজিলি ভাগ করা যায়। দেখো 9 11 99, নিঃশেষে ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ নেই। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার স্থান বিনিময় করে যদি আমরা যোগ করি, তাহলে ওই যোগফলটা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা তোমাদের বইয়েই দেয়া আছে, সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, এখন কেউ কি আমাকে এটা বলতে পারবে যে এটা কেন হয়? এটা কেন হয় না? আমি তো বুঝলাম যে ঠিক আছে স্যার, যে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, বাট কেন হবে? সেই কেনর আনসারটা আমি একটু তোমাকে দেই। মনে করো একটা সংখ্যার অঙ্ক হচ্ছে এ এবং বি, মানে এ এবং বি এই দুইটা অঙ্ক আছে, তাহলে সেই সংখ্যাটা কত হবে বলো তো? সংখ্যাটা হবে 10a প্লাস বি। বলো তো কেন 10a প্লাস বি? কারণ এই বিটা হচ্ছে আমার এককের ঘর। আচ্ছা, আমি একটু এটা তোমাকে সহজে বোঝার জন্য একটা এক্সাম্পল নিই। মনে করো আমি নিলাম 53। তো এই 53 দিয়ে কিন্তু আমার দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। যদিও এখানে দুইটা অঙ্ক আছে, বাট এখানে কিন্তু 3-এর স্থানীয় মান 3, বাট 5-এর স্থানীয় মান কিন্তু কি? 5-এর স্থানীয় মান হচ্ছে 50। অর্থাৎ আমি চাইলে এই 53কে এইভাবে লিখতে পারি 10 × 5 + 3। ওকে, যদি 253 হইতো, খেয়াল করো, তাহলে এখানে 3-এর মান তো 3 এককের ঘরে আছে, 5 দশকের ঘরে, আর 2 100-এর ঘরে। অর্থাৎ চাইলে আমি এটাকে এভাবে লিখতে পারতাম 100 × 2 প্লাস 10 × 5 প্লাস 3। অর্থাৎ খেয়াল করো, এটা যেই ঘরের সেই ওই অঙ্কের সাথে আমি তত গুণ করব। যেমন এটা শতকের ঘরে, এই জন্য 100 গুণ করছি, এটা দশকের ঘরে, এই জন্য আমি 10 গুণ করছি। সো আই থিঙ্ক তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমার একটা সংখ্যা, আমি সেটাকে 10a, আমি সেটাকে কি 10a প্লাস বি দ্বারা প্রকাশ করলাম, 10a প্লাস বি দ্বারা, যেখানে অঙ্কগুলো হচ্ছে আমার এ এবং অঙ্কগুলো কি বি। আচ্ছা, এবার যদি আমি অঙ্কগুলোর স্থান বিনিময় করি, দেখো তো কত আসে। তাহলে আমার আসবে 10
বি প্লাস এ। খেয়াল করো কত আসবে, 10b প্লাস এ, তাই না? 10b প্লাস এ। এবার তুমি এই দুটো যোগ করো তো, যোগ করলে কত আসে? যোগ করলে আসে, দেখো উপরে এখানে একটা 10a আর এখানে একটা এ, তাহলে 10a আর এ মিলে কত হচ্ছে? আমার হচ্ছে 11a প্লাস, এবার দেখো উপরে একটা বি, নিচে 10b, তা 10b আর একটা বি যোগ করলে কত আসে? 11b। দেখো এই দুটো থেকে আমি কিন্তু চাইলে 11 কমন নিতে পারি। 11 কমন হলে আমার থাকে কি? এ প্লাস বি। এইবার আমাকে বলো তো, এই যে 11 ইন্টু এ প্লাস বি, এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য কিনা? অবশ্যই বিভাজ্য, কারণ এইখানে দেখো একটা 11 গুণ অবস্থায় আছে। এখন এই সংখ্যাটাকে আমি যখনই 11 দ্বারা ভাগ করব, খেয়াল করো এই সংখ্যাটাকে যখন আমি 11 দ্বারা ভাগ করব, আমার এই 11 আর এই 11 কাটা যাবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। কি বুঝছো জিনিসটা? খুবই ইন্টারেস্টিং কিন্তু। দেখো এইটা কিন্তু তোমরা হয়তো কেউ এভাবে চিন্তা করো না, তুমি যা সিম্পলি মুখস্থ করে গেছো, বাট এটা এভাবে কাজ করে, এটা একটু মনে রাখবে। আচ্ছা এবার আসি আমরা, এবার বলেছে কি দেখো, বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার স্থান পরিবর্তন করে বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এর আগে ছিল যোগ, এবার তাহলে আমরা কি করব? এবার বিয়োগ করব। ঠিক আছে, এবার কি করব? বিয়োগ করব। আচ্ছা তাহলে মনে করো একটা সংখ্যা নিলাম আমি, আম, ধরো আমি একটা সংখ্যা নিলাম যে 54, আর একটা এটাকে উল্টায় নিলে আমার আসে 45। আমি যদি মাইনাস করি, দেখো আমার আসছে কত? 9। তো 9কে তো অবশ্যই 9 দ্বারা ভাগ করা যায়। এবার ধরো আমি আরেকটা সংখ্যা নিলাম যে 63, ওটাকে উল্টাইলে আসে আমার 36। দেখো 6 আসছে, 13 মিলাতে কত? 6 আসে। আমি যদি বিয়োগ করি 63 এবং 36, তো দেখো 6 আছে 13 মিলাতে কত? 7। ঠিক আছে, হাতে হলো 1, 3 এর 4, 4 আছে 6 মিলাতে 2, আসলো কত? 27। বিয়োগফল কত? 27। এই দেখো 27কেও কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য। 3 লং 27, কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য। বুঝতে পারছো? তার মানে ওই যে যোগ করলে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য, দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা, আর যদি বিয়োগ করি তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। এখন চলো আমরা একটু আবার আগের মতো একটু দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, কেন এটা বিয়োগ করলে কেন 9 দ্বারা বিভাজ্য হয়, এটা একটু বোঝার চেষ্টা করব। সিম্পল জিনিস, ওই যে দেখো মনে করো একটা সংখ্যা যেখানে দুইটা অঙ্ক আছে, এ এবং বি, অঙ্কগুলো কত? এ এবং বি। তাহলে সংখ্যাটা কী হবে বলো? সংখ্যাটা হবে 10a প্লাস বি। এবার যদি আমি সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করি, তাহলে এটা এরকম হবে যে 10b প্লাস এ। কী আসবে? 10b প্লাস এ। তো আমি একটু আমাদের বোঝার সুবিধার্থে এটাকে শুরুতে লিখি আর বিটাকে আমি ডানে লিখি। অর্থাৎ আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে হবে এ প্লাস 10b। তো এবার যদি আমি বিয়োগ করি, দেখো তো কী আসে? 10a থেকে এ বাদ দিলে কত আসে? 9a। আর বি থেকে 10b বাদ দিলে -9b। সো এখানে দেখো উভয় থেকে 9 সংখ্যাটা কমন নেওয়া যায়, কমন নিলে a মাইনাস বি। তাহলে এবার আমাকে বলো আগের মতো যে এই সংখ্যাটাকে 9 ইন্টু এ মাইনাস বি, এই সংখ্যাটাকে কি 9 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই বিভাজ্য, কারণ এই সংখ্যাটাকে যখনই আমি 9 দ্বারা ভাগ করব, দেখো আমার এই 9 আর এই 9 কাটা যাবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার স্থান পরিবর্তন করলে যদি আমরা বিয়োগ করি, তাহলে যে বিয়োগফল পাবো সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আসো যদি 3 অঙ্ক বিশিষ্ট হয়, তো বলছে 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, ঠিক আছে, 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 99 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে ধরো 752, ঠিক আছে। তাহলে এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে বলো? 257।
তো এখন যদি আমি এটা বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি তাহলে দেখো 7 আছে, 12 মিলাতে 5, হাতে হলে 1, 5 এর 6, 6 আছে 15 মিলাতে 9, হাতে 1, 2 এর 3, 3 আছে 7 মিলাতে 4, তো 495। এখন দেখো 495কে আমি 99 দ্বারা ভাগ করতে পারি। 5 99 কত? 5 99 হচ্ছে 495। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল সেটা 99 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আই থিঙ্ক তোমরা এটাও বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই অধ্যায়ের সব কিছু শেষ করেছি। এখন আমরা এই অধ্যায়ের কিছু টাইপ ভিত্তিক অঙ্ক করব। কি করব? টাইপ ভিত্তিক অঙ্ক, অর্থাৎ এই সিলেক্টিভ কিছু টাইপের অঙ্ক করলে তুমি সব অঙ্ক পারবে, মানে এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না। সো নাম্বার 1, আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে সাধারণ সূত্র বানানো। অর্থাৎ তোমাকে এরকম একটা সিরিজ দিবে, দিয়ে বলবে এখান থেকে এবার সাধারণ সূত্র বানাও, বা এই ধারাটা কোন সাধারণ সূত্রকে সমর্থন করে সেটা বের করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা করব, এখানে আমাদের প্রথমত আমরা যেটা করব, আমাদের পার্থক্যগুলো নির্ণয় করব। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 3। দেখো 3, 3, তারপর দেখো 3, এখানেও আমাদের 3, মানে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো তো আমার সংখ্যাগুলো কত? 4। 4কে কি আমি এভাবে লিখতে পারি? 3 গুণন 1 যোগ 1। ঠিক আছে, তারপর দেখো 7কে আমি লিখতে পারি 3 গুণন 2 যোগ 1। তারপর দেখো আমি 10কে লিখতে পারি 3 গুণন 3 যোগ 1। তারপর দেখো আমি 13কে লিখতে পারি 3 গুণন 4 যোগ 1। আমি 16কে লিখতে পারি 3 গুণন 5 যোগ 1। অর্থাৎ এবার আমি যদি এইভাবে কতম পদটা নির্ণয় করতে চাই, তাহলে আমি লিখতে পারবো 3 গুণন ক যোগ 1। তাহলে এইটাই হচ্ছে আমার সাধারণ সূত্র। এটাই কি সাধারণ সূত্র, অর্থাৎ যেই সূত্রটা যে কোনো পদের জন্য অ্যাপ্লিকেবল। যেমন আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে আমার 13তম 4 নম্বর পদ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু 4তম পদ, এটা কিন্তু 13তম পদ না, এটা 4তম পদ। এই 4তম পদের মান হচ্ছে 13। তাহলে তুমি এখন যদি আমরা একটু দেখি যে এটা এনের মান যদি আমি 4 বসাই, হ্যাঁ 4 বসালে কি আসতেছে? দেখো তাহলে 4 স্কোয়ার যোগ, সরি আমি ভুল করছি, আমাদের সূত্রটা হচ্ছে 3 গুণন ক যোগ 1। তাহলে 3 কয়ের জায়গায় কত বসাবো? 4, যততম পদ তত বসাবো, যোগ 1। তাহলে দেখো 3 4 12 একে কত? 12 একে 13। এই যে মিলে গেছে, বুঝতে পারছো? দেখো এটা মিলে গেছে। এবার যদি আমি তোমাকে বলি যে আমাকে বলো তো 100তম পদ কত হবে? 100তম পদ, তাহলে আমরা লিখব 3 গুণন 100 যোগ 1, অর্থাৎ 300 যোগ 1, দ্যাট মিন্স 301। তার মানে তুমি যদি সাধারণ সূত্রটা জানো তাহলে যে কোনো পদের মান বের করতে পারবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা এখন আসি সাধারণ সূত্র বের করার জন্য আমি কি করব। তোমার বইয়ে কিন্তু এই যে এভাবে বলেছে, এভাবে বের করতে বলেছে, বাট এভাবে বের করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। তো আমি এখন তোমাকে একটা সংক্ষিপ্ত মানে সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রটা মুখস্থ করবে। এই সূত্র দিয়ে তুমি সহজেই সাধারণ সূত্র বের করতে পারবে। সেটা কি? সূত্রটা হচ্ছে পার্থক্য গুণন ক প্লাস প্রথম পদ মাইনাস পার্থক্য, প্লাস কি প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা হচ্ছে পার্থক্য গুণন ক যোগ প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে এখন দেখো তো এখানে আমার পার্থক্য কত করে ছিল? পার্থক্য ছিল 3। তাহলে 3 গুণন ক, এখন আসলে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমার 4। তাহলে 3 গুণন ক যোগ 4 বিয়োগ পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3। তাহলে 3 ক যোগ 1। দেখো তো মিলেছে কিনা? অবশ্যই মিলেছে এবং মিলবে। ঠিক আছে, এখন এইরকম কিন্তু তোমার
এই যে এরকম বিভিন্ন সিরিজ থাকতে পারে, বিভিন্ন ধারা থাকতে পারে, যেই ধারাগুলো কোন সাধারণ সূত্রকে ফলো করে এটা তোমাকে বের করতে বলবে। এইটা হচ্ছে আমার টাইপ নাম্বার অন, অর্থাৎ এই টাইপের অঙ্ক তোমার আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক, ঠিক আছে। এবং সৃজনশীল যদি আসে তাহলে এইটা খ অথবা গতে এটা থাকবেই। ওকে, এবার আসি, এই যে আমার ধারাটা দেয়া আছে, এই ধারাটা বিভিন্নভাবে থাকতে পারে এবং এমনভাবে থাকবে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা চিত্র আকারেও থাকতে পারে। কী আকারে থাকতে পারে? একটা চিত্র আকারেও থাকতে পারে। যেমন ধরো এই প্রশ্নটা তোমাদের বই থেকে আমি নিয়েছি, বলেছে এরকম এখানে কিছু চিত্র দেয়া আছে, তো এই চিত্রগুলো তৈরি করতে কিছু আমার কাঠি লাগবে। যেমন আমার প্রথম চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগবে বলো? প্রথম চিত্র তৈরি করতে আমার এখানে 4টা কাঠি লাগবে। দ্বিতীয় চিত্র তৈরি করতে দেখো আমার এখানে 7টা কাঠি লাগবে। তৃতীয় চিত্র তৈরি করতে আমার 10টা কাঠি লাগবে। বুঝতে পারছো? তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য কত করে বাড়ছে? পার্থক্য কিন্তু 3 করে বাড়ছে। এখানেও আমার 3। তাহলে বলো তো, যদি তোমাকে বলি যে সাধারণ সূত্র কত হবে, তাহলে সাধারণ সূত্র হবে পার্থক্য গুণন ক, মানে 3ক, যোগ প্রথম পদ কত 4, মাইনাস পার্থক্য কত 3। তাহলে কি দাঁড়াচ্ছে? 3ক যোগ 1, 3ক যোগ 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি যদি তোমাকে আরেকটা চিত্রের কথা বলি, মনে করো আমি বললাম যে, সো এইভাবে ধরো আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম এই চিত্রটা কোন সাধারণ সূত্রকে সমর্থন করে। তাহলে আগে আমরা কাঠির সংখ্যা নির্ণয় করব। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 11টা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 17টা। তাহলে দেখো তো পার্থক্য কত করে? পার্থক্য হচ্ছে 6 করে বাড়ছে, 6। তো সাধারণ সূত্র কী হবে? 6 গুণন ক মানে 6ক, যোগ প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমার 6, বিয়োগ পার্থক্য কত বলো? পার্থক্য হচ্ছে, সরি, আমাদের পার্থক্য তো 6 করে না, এটা ভুল করেছি আমরা। পার্থক্য 5 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে? 5। তাহলে এইখানে আছে আমার 16টা। তাহলে দেখো পার্থক্য আমার 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার সূত্র হবে 5ক যোগ প্রথম পদ হচ্ছে 6, শেষ আর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5। তাহলে উত্তর হবে 5ক যোগ 1। বুঝেছ? বলো, খুবই সহজ না জিনিসটা? খুবই সহজ। এটা গেলো আমাদের টাইপ নাম্বার অন। ওকে, এটা কত? টাইপ নাম্বার অন। এবার আসো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2তে তোমাকে বলবে যে এনতম পদ সমান কত, অর্থাৎ আগে সূত্র বের করতে বলবে। যেমন আমি তোমাকে ধরো এই যে যে দুটো অঙ্ক করালাম, ধরো এইরকম একটা সূত্র বের করলাম, করার পরে এবার তোমাকে বললাম এই চিত্রে, যেমন এই যে বামের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে বামের এই চিত্রটা, আমি বললাম এই চিত্রের দশম চিত্রে, হ্যাঁ, বা 10 নম্বর চিত্রে কতগুলো কতগুলো কাঠি লাগবে, কতগুলো কাঠি লাগবে, ভালো করে বুঝো। মানে সহজ কথায় দশম চিত্রের মানটা কত হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে কয়ের জায়গায় 10 বসাবো। তাহলে 3 গুণন ক মানে কত? 10 যোগ 1। তাহলে 3 10 30 আর 1 31, অর্থাৎ দশম চিত্রে আমার কাঠি লাগবে 31টা। বুঝতে পারছো? এবার যদি এই যে ডানের যেটা আমরা বের করলাম, যদি তোমাকে বলে যে 50তম চিত্রে কতগুলো কাঠি থাকবে, তাহলে তুমি কি করবে? কয়ের জায়গায় 50 বসিয়ে দিবে। তাহলে 5 গুণন 50 যোগ 1, তাহলে 5 50-এ 250 আর 1 হচ্ছে 251। তাহলে আমার 50তম চিত্রে মোট 251টা কাঠি থাকবে। কয়টা কাঠি থাকবে? 251টা। আচ্ছা, এবার আসি এই যে আমাদের যে শুরুতে যে একটা ধারা নিয়েছিলাম, তো এই ধারাটা যেমন এই যে তোমার 4 7 10 13 16, এবার আমি যদি তোমাকে বলি যে এই ধারার 500তম পদ সমান কত হবে? 500তম পদ, তাহলে তুমি কি করবে? এই যে তুমি সূত্র বের করেছো, এই সূত্র থেকে কয়ের মান কত বসাবে? 500 বসাবে। তাহলে আমরা যদি বসাই, দেখো আমাদের সূত্রটা হচ্ছে 3ক যোগ 1। তাহলে এখানে দেখো 3 গুণন কয়ের মান হলো 500 যোগ 1, তার মানে 3 পাশে 1500 আর 1 হচ্ছে 1501। তার মানে এই ধারার 500তম পদ কত হবে? একটা 500তম পদ হবে 1501।
সো আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো। আমাদের লাস্ট আর একটা টাইপ আছে, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। কি বলবে? যোগফল নির্ণয় করো। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে ধরো আমি বললাম 6, 13, 20, 27, এভাবে একটা ধারা আছে, হ্যাঁ, বা একটা সিরিজ আছে। তো আমি তোমাকে বললাম যে ধরো 100তম, হ্যাঁ, 100তম পদ পর্যন্ত যোগফল, 100তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। 100তম পদ পর্যন্ত যোগফল। তাহলে প্রথমত আমাকে বলো, এই যে সিরিজটা আছে, তা আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে 100তম পদ বের করা। 100তম পদ বের করে তারপর না আমি যোগফল বের করব। তাহলে আগে আমি 100তম পদ বের করব। তাহলে বলতো কীভাবে বের করব? নাম্বার 1, আমি আগে আমার সাধারণ সূত্র বিল্ড আপ করবো। সাধারণ সূত্র বিল্ড আপ করলে আমি 100তম পদ ইজিলি বের করতে পারবো। তাহলে সাধারণ সূত্র কীভাবে বিল্ড আপ করবো? দেখো এখানে 6 আর এখানে 13, পার্থক্য কত বলো? পার্থক্য হচ্ছে 7। 13 থেকে 20 পার্থক্য কত? 7। 20 থেকে 27 পার্থক্য কত? 7। তার মানে প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য 7 করে। তাহলে সাধারণ সূত্র কি হবে বলো? সাধারণ সূত্র হবে আমার পার্থক্য গুণন ক। সাধারণ সূত্র হবে পার্থক্য গুণন ক, মানে 7ক যোগ প্রথম পদ, সেটা কত? প্রথম পদ হচ্ছে আমার 6। তাহলে প্রথম পদ বিয়োগ পার্থক্য। বুঝতে পারছো কি? প্রথম পদ বিয়োগ পার্থক্য। তাহলে দেখো তো কত আসে? 7ক যোগ, এখানে কিন্তু দেখো -1 আসতেছে, তার মানে এটা আমার দাঁড়াচ্ছে 7ক -1। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে একটা প্লাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এই জন্য আমার সাধারণ সূত্র কত আসলো? 7ক বিয়োগ 1। এবং তুমি যেটা করবে, এখানে কয়ের বিভিন্ন মান বসিয়ে দেখবে যে তোমার অঙ্ক ঠিক আছে কিনা। যেমন 1 নম্বর পদের মান কত? 6। তাহলে কয়ের মান 1 বসিয়ে দেখো তো 6 আসে কিনা। যেমন 7 গুণন 1 বিয়োগ 1। তাহলে দেখো 7 একে 7 বিয়োগ 1 মানে কত? 6। তার মানে ঠিকই আছে, আমার 6 মিলেছে। এবার দেখো কয়ের জায়গায় 2 বসাতো, 2 বসিয়ে দেখো তো 13 পাও কিনা। যেমন 7 গুণন 2 বিয়োগ 1। তাহলে দেখো 7 দুগুণে 14, 14 বিয়োগ 1 মানে 13। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমি সূত্র বের করছি, সাধারণ সূত্র বের করছি। এখন আমি 100তম পদ বের করব। কি বের করব? 100তম পদ। 100তম পদ। তাহলে 7 গুণন কয়ের মান কত? 100 বিয়োগ, যোগ না বিয়োগ, বিয়োগ বিয়োগ 1। তাহলে দেখো 7 থেকে 100 বাদ দিলে কত হয়? 7 আর 100 গুণ করলে কত? 700 বিয়োগ 1 মানে 699। অর্থাৎ আমার 100তম পদটার মান কত আসলো? 699। এবার আমরা যেটা করব, প্রথম 100টি পদের যোগফল, অর্থাৎ 100তম পদ পর্যন্ত যোগফল। 100তম পদ পর্যন্ত যোগফল। যোগফল। এখন বলো তো যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র ওই যে আমরা শুরুতে এখানে আমরা করে আসছি না, দেখো ওই যে কোথায় লিখে দিয়েছিলাম, এই যে এই যে আমরা এখানে করেছিলাম। অর্থাৎ সমষ্টির সূত্র হচ্ছে এইটা, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইটা এখন ইউজ করব, এই সূত্রটা এখানে আমরা ইউজ করব। তাহলে দেখো কত আসে। হ্যাঁ, তাহলে যোগফল কত হবে? আমাদের প্রথম পদ কত বলো তো? এই ধারার প্রথম পদ হচ্ছে আমার, এই যে প্রথম পদ হচ্ছে 6। আর 100তম পদ কত? এই যে 100তম পদ যে বের করলাম, সেটা পেলাম আমরা 699। 699। তাহলে আমার এবার আসো, প্রথম পদ হচ্ছে 6 যোগ 699
99 গুণন পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা কত? যেহেতু 100টা বলছে, তার মানে পদ সংখ্যা হচ্ছে 100 ভাগ 2। তাহলে দেখো 699 আর 6 যোগ করলে কত হয়? 705 যোগ 100কে 2 দ্বারা ভাগ করে কত? 50। তো এখন আমরা 705কে আমরা 50 দ্বারা গুণ করলে দেখো কত আছে? 5 5 25, 0 হাতে হলো 2, 5 0 0 2, 5 7 35 আসছে আমার কত? 35,250। অর্থাৎ আমি যদি এই যে অঙ্কটা বললাম, এই অঙ্কের প্রথম 100টা পদে যদি যোগফল নির্ণয় করি, এই অঙ্কের প্রথম 100টা পদে যদি যোগফল নির্ণয় করি, তাহলে আমার যোগফল কত আসবে? যোগফল আসবে 35,250। সো এই যে এই টাইপের অঙ্কগুলো বললাম, আমি 3টা টাইপের অঙ্ক বলছি। টাইপ 1 সাধারণ সূত্র নির্মাণ করা, টাইপ 2 হচ্ছে এনতম পদ বের করা, আর টাইপ 3 হচ্ছে এনতম পদ পর্যন্ত যোগফল। তুমি দেখবে পুরো অধ্যায়ে এই 3টা ম্যাথ, এই 3টার ম্যাথের বাইরে আর কোনো অঙ্ক নাই। আচ্ছা, আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে ওই যে ম্যাজিক বর্গ। তো ম্যাজিক বর্গ তো আগেই শিখিয়েছি, তাই না? সো আমি পুরো অধ্যায়টা কাভার করে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি বাসায় বসে বসে অনুশীলনের অঙ্ক করো, গাইড দেখে করো, যেখান থেকে করো দেখো যে এই টাইপের বাইরে কোনো অঙ্ক আসছে কিনা। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে কোনো অঙ্ক আসে না এবং আসবেও না। ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো করিয়েছি। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।